সন্ধিক্ষণে যেখানে প্রতিটি মিনিট বা প্রতিটি সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই মুহূর্তে অথবা যখন রাতে আমাদের কোনো রোগী বা আমার স্বজনের বুকে ব্যথা হয় অথবা রোড অ্যাক্সিডেন্ট হয়, আমরা ছুটে আসি যে কোনো হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। এবং এই ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে একটি হাসপাতালের সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে সংবেদনশীল জায়গা। সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের আজকের আরোগ্য নিকেতন কন্টিনেন্টাল হাসপাতালের সৌজন্যে এই আয়োজনে আমরা কথা বলবো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে। এবং আমরা এসেছি কন্টিনেন্টাল হাসপাতালের ইমার্জেন্সিতে, যাব এবং দেখব তাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কি কি সেবা দেওয়া হয়। আজকে আমরা চলে এসেছি কন্টিনেন্টাল হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। আজকে কথা বলবো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কর্মরত চিকিৎসকের সাথে। আমি চলে যাচ্ছি তার কাছে। রয়েছেন ডাক্তার মোহাম্মদ মারওয়ান কবির, জুনিয়র কনসালটেন্ট, ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট, কন্টিনেন্টাল হাসপাতাল। ডাক্তার মারওয়ান কবির, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে স্বাগতম কন্টিনেন্টাল হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। জি, আমি ঢুকতে ঢুকতে বলছিলাম আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খুবই সংবেদনশীল একটি জায়গা এবং খুবই ব্যস্ত জায়গা। যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের সবার মাথায় শুরুতেই চলে আসে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে। কিন্তু তারপরও দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু খুব একটা সাধারণ মানুষরা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে জানি না, বা কি ধরনের সেবা দেয়া হয়, কখন যেতে হবে আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। এবং ওপিডি পেশেন্টদের সাথে এখানে একটু অনেক সময় চিন্তা চলে আসে যে কখন আমি ওপিডিতে ডাক্তার দেখাতে যাব, কখন আমি ইমার্জেন্সিতে সেবা নিতে যাব। এই বিষয়টা নিয়ে শুরুতেই শুনবো আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বা ইমার্জেন্সি মেডিসিন যেটাই আমরা বলছি, সেখানে কি ধরনের সেবাগুলো দেওয়া হয়। ইমার্জেন্সি মেডিসিন এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা হচ্ছে খুবই নতুন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। ইমার্জেন্সি মেডিসিন সম্পর্কে অনেকেই হয়তো বা কোনো ধারণা নেই, বাট ইমার্জেন্সি মেডিসিন এমন একটি জায়গা যেখানে আসলে সব ধরনের ক্রিটিক্যাল পেশেন্টদের আমরা আসলে চিকিৎসা দিয়ে থাকি। সাধারণত ওপিডিতে যে পেশেন্টগুলো সাধারণত যেয়ে থাকে ওগুলো নর্মাল, পেশেন্ট স্টেবল পেশেন্ট, হয়তো পেশেন্টের ঠান্ডা জ্বর অথবা নর্মাল যে সমস্যাগুলো নিয়ে যায় সেই চিকিৎসাগুলো দিয়ে থাকে। বাট ইমার্জেন্সিতে একটা পেশেন্ট যখন কোনো ক্রিটিক্যাল মোমেন্ট ফেস করে, আমি যদি এক্সাম্পল দিতে পারি যে বুকে ব্যথা, অতি শ্বাসকষ্ট অথবা মেজর কোনো অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে সাধারণত ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা এই পেশেন্টগুলো ম্যানেজ করে থাকি। সো অনেকের ধারণা হয়তো বা আছে যে ইমার্জেন্সি মানেই মনে হয় অ্যাক্সিডেন্টে পেশেন্টগুলো হয়তো ম্যানেজ করে থাকে, বাট ইমার্জেন্সি মেডিসিন একটি টোটালি ডিফারেন্ট একটা সাবজেক্ট, যেখানে আসলে সব ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট ম্যানেজ করার সাথে সাথে তাৎক্ষণিক অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট দিয়ে থাকে। পরবর্তীতে পেশেন্ট স্টেবিলাইজ হলে তখন পেশেন্টকে আমরা অ্যাডমিশন দিয়ে তার রেসপেক্টিভ ডিপার্টমেন্টে আমরা শিফট করে থাকি। জি, যেহেতু ডিপার্টমেন্টে আসলে আপনারা সেবা দিয়ে থাকেন এবং ইমার্জেন্সি, আমি একটু বলতে চাই আসলে ইমার্জেন্সিতে আসা পর্যন্ত আপনি যে কথাটি বললেন, অনেক রোগীর ক্ষেত্রেই আসলে কোনো সময় পাওয়া যায় না। বিশেষ করে আমরা জানি যারা হার্ট অ্যাটাকের রোগী অথবা খুব সিভিয়ার কোনো অ্যাক্সিডেন্ট করেছেন, তাদের আসলে ইমিডিয়েট সেকেন্ড টু সেকেন্ড ভ্যারি করছে আসলে রোগীর। যখন রোগীটি অ্যাম্বুলেন্সে আসছে বা আপনাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে নিয়ে আসা হচ্ছে, সেই মুহূর্তে আসলে চিকিৎসার কোনো শুরু হয় কিনা ওই অ্যাম্বুলেন্সে? বেসিক্যালি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা আসলে উন্নত বিশ্বে যদি আমরা দেখি, ইমার্জেন্সি মেডিসিন শুধু ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ না। ইমার্জেন্সি মেডিসিনটা স্টার্ট হয় ফ্রম প্রি হসপিটাল। প্রি হসপিটাল মিনস পেশেন্ট যেখান থেকে আমরা আমাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসি, তখন থেকে আমরা চিকিৎসাটা স্টার্ট করি। একটা পেশেন্ট যদি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, আমাদের অভিজ্ঞ যে প্যারামেডিক্স টিম থাকে ওখানে গিয়ে পেশেন্টকে রেস্কিউ করে পেশেন্টকে প্রপার ওয়েতে আমরা ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্যারামেডিক্স টিম আমাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখে এবং আমরা ইনিশিয়াল যে ট্রিটমেন্টগুলো আমরা স্টার্ট করে দিই। তেমনি যদি একটি কার্ডিওলজির পেশেন্ট যদি আমি চিন্তা করি, একটা সিভিয়ার চেস্ট পেন হয়েছে, তখন আমাদের ইমার্জেন্সি অত্যাধুনিক সব মনিটরিং, ইসিজি থেকে শুরু করে সব কিছু থাকে। সো আমরা ইমিডিয়েট ইসিজি করে পেশেন্টের রোগ নির্ণয় আমাদের ইসিজিটা আমাদের ওভার ফোনে পাঠিয়ে দেয়। আমরা দেখে যদি ইমিডিয়েট কোনো মেডিকেশন দেওয়া প্রয়োজন হয়, লাইক পেশেন্টের ব্যথার ওষুধ অথবা কোনো স্প্রে, অথবা আমরা যেটা বলি লোডিং ডোজ, আমরা ওখানেই ইনিশিয়েট করে দিই এবং সর্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ থাকে। তার মানে আসলে যেটা আপনি বলছিলেন যে হসপিটালে আসার আগে থেকেই সেবাটা শুরু হয়ে যায় এবং একজন আপনি বলছেন মেডিকেল সার্ভিস প্রোভাইডার থাকেন। জি, আমাদের অভিজ্ঞ প্যারামেডিক্স থাকে যারা সবসময় ট্রেন্ড, এবং আমরাই ওদেরকে ট্রেন করে থাকি যে আসলে একটা ক্রিটিক্যাল পেশেন্ট কীভাবে আমি নিয়ে আসতে হবে এবং পেশেন্টকে ইমিডিয়েটলি কী ম্যানেজমেন্ট স্টার্ট করতে হবে।
যতক্ষণ পর্যন্ত আমাদের ইমার্জেন্সিতে আসবে। এর আগ পর্যন্ত যেসব প্রাইমারি মেডিকেশনগুলো আছে এবং প্রাইমারি যেই ম্যানেজমেন্টের প্ল্যানগুলো আছে আমরা ওগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। সেক্ষেত্রে একটি রিলেটেড প্রশ্ন চলেই আসে, আপনি বলছিলেন যে যারা আসলে যেমন কার্ডিওলজির পেশেন্ট হলে আপনারা হার্ট অ্যাটাকের পেশেন্ট হলে লোডিং ডোজ দিয়ে দিচ্ছেন বা জি। ইনিশিয়ালি ট্রিটমেন্ট শুরু করছেন, এরকম তো বিভিন্ন ডিপার্টমেন্ট বা স্পেশালাইজেশনের রোগীগুলো আসে। Right. সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে সেবা দেওয়ার সময় সেই ডিপার্টমেন্টের লোকজন আসলে ইনভলভ হয় কিনা আসলে বা একটা প্রয়োজন পেশেন্ট পড়ে কিনা? একটা পেশেন্ট যখন আসার পরে আমরা ইনিশিয়ালি পেশেন্টকে অ্যাসেসমেন্ট করি যে আসলে পেশেন্টটার ট্রিয়াজ ক্যাটাগরি। আমাদের আপনি জেনে থাকবেন যে ট্রিয়াজ এমন একটা সিস্টেম যেখানে আসলে পেশেন্টটা আসার পরে পেশেন্টের যে শারীরিক কন্ডিশন সেই অনুযায়ী পেশেন্টকে আমরা ডিভাইডেশন করে। এখন বর্তমানে অনেক হসপিটালেই ট্রিয়াজ সিস্টেম স্টার্ট হয়েছে, বাট আমরা বলবো যে বেশিরভাগ জায়গায় ট্রিয়াজ সিস্টেমটা নাই। সো ট্রিয়াজ সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি পেশেন্টটা আসলে সিভিয়ারিটিটা কেমন, তাকে কতটুকু গুরুত্ব দিতে হবে। সো সাধারণত ট্রিয়াজ ক্যাটাগরি 1 থেকে 5 আছে। সো যে পেশেন্টটা আসলে খুব ক্রিটিক্যাল থাকে, যে বিভাগেরই হোক, গাইনি হতে পারে, কার্ডিওলজি হতে পারে, পেশেন্টের ট্রমা হতে পারে, পয়জনিং কেস হতে পারে, ইভেন যে কোনো সার্জিক্যাল ইমার্জেন্সি হতে পারে, সেই পেশেন্টগুলোকে যদি ক্যাটাগরি 1 থাকে, যে পেশেন্টটা লাইফ থ্রেটেনিং, তাকে আমরা স্ট্রেট ওয়েতে আমাদের রিসাসিটেশন বেতে নিয়ে যাই। ওখানে ইমিডিয়েটলি চিকিৎসকরা ম্যানেজমেন্ট করে এবং সাথে সাথে যদি পেশেন্ট কার্ডিওলজি পেশেন্ট হয় আমরা সিসিইউ স্পেশালিস্ট থাকে, আমাদের অনকোলজি কার্ডিওলজি ডক্টর থাকে, ওনারাও সাথে চলে আসে। তেমনি যদি ট্রিয়াজ ক্যাটাগরি 2 থাকে, 2 মিনস হচ্ছে পেশেন্টের হয়তো বা প্রেশার অনেক কমে গেছে, বুকে ব্যথা আছে বাট পেশেন্ট এখনও স্টেবল, সেই পেশেন্টগুলোকে আমরা আমাদের ইমার্জেন্ট যে জোনটা আছে ওখানে আমাদের 5টি বেড আছে, ওখানে আমরা পেশেন্টকে দিয়ে দিই। এবং যদি আমি বলি ট্রিয়াজ ক্যাটাগরি 3, হয়তো পেশেন্টের জ্বর, ঠান্ডা, কাশি, এই পেশেন্টগুলোকে স্টেবল পেশেন্টকে আমরা ট্রিয়াজ ক্যাটাগরি 3-তে দিই। অ্যান্ড লেভেল 4 যেটা আমরা বলতেছি, যে পেশেন্ট হয়তো হালকা ব্যথা পেয়ে আসছে, হ্যাঁ, অথবা পেশেন্টের ক্যাট বাইট হতে পারে, স্ক্র্যাচ হয়েছে, তাকে হচ্ছে আমাকে ভ্যাকসিনেশন করতে হবে, সেগুলো হচ্ছে ট্রিয়াজ 4 অ্যান্ড 5। সো এভাবে আমরা আলাদা করে অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া লাগে সেক্ষেত্রে আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে ইনভলভ করি। তার মানে এখানে ক্যাটাগরাইজ করা হয় Exactly. আসলে রোগীদেরকে, ট্রায়াল সিস্টেম মানে ক্যাটাগরাইজ করা এবং এবং কোন পেশেন্টকে আগে দেখতে হবে। লাইক আপনি জেনে থাকবেন যে বাহির বিশ্বে প্রচুর পেশেন্ট থাকে এবং ওভারক্রাউডিং একটা ব্যাপার চলে আসে ইমার্জেন্সিতে। অনেক সময় দেখা যায় অনেক কম পেশেন্ট, অনেক সময় দেখা অতিরিক্ত পেশেন্ট, তখন সবাই হচ্ছে চেষ্টা করে যে আমাকে ফার্স্ট বেসিসে কেন দেখা হচ্ছে না। তো এই জন্যই আসলে এই ট্রিয়াজ সিস্টেমটা এসেছে যে আসলে কোন পেশেন্টকে আমরা হাইস্ট প্রায়োরিটি দিব। লাইক একটা পেশেন্ট আসছে 105 ডিগ্রি টেম্পারেচার অথবা 101 ডিগ্রি টেম্পারেচার, তো ওই পেশেন্টটা খুব রেস্টলেস, অ্যাট দ্য সেম টাইম একটা পেশেন্ট বুকে হাত দিয়ে আসছে বাট কোনো কথা বলছে না, তো আমরা হয়তো ভাবতে পারতেছি যে পেশেন্ট এমন স্টেবল না। সেক্ষেত্রে আমরা জ্বরের পেশেন্টের থেকে আমরা কার্ডিয়াক পেশেন্টটাকে, যে পেশেন্টের বুকে হাত দিয়ে আসছে, তাকে আগে ফার্স্ট প্রায়োরিটাইজেশন করব, কারণ প্রতিটা মিনিট ইম্পর্টেন্ট এই পেশেন্টকে ম্যানেজের ব্যাপারে। যেহেতু আপনি হাসপাতালে কর্মরত আছেন, আমরা কন্টিনেন্টাল হাসপাতালে আজকে এসেছি, কতদিন ধরে আসলে কর্মরত আছেন এবং আপনাদের টিম সম্পর্কে জানতে চাই, কিরকম স্টাফ রয়েছে? আমি আসলে কন্টিনেন্টাল হসপিটালে 2018 সাল থেকে কর্মরত আছি, প্রায় 8 বছরের মতো। আর আমাদের সাথে টিম হিসাবে আমাদের সাথে আমার কনসালটেন্ট আছেন, উনি হচ্ছে ইউকে কনসালটেন্ট ছিলেন, আমাদের এখানে জয়েন করেছেন। সো আর সাথে আমাদের সাথে আরেকজন জুনিয়র কনসালটেন্ট আছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের 5 জন স্পেশালিস্ট এবং মেডিকেল অফিসার প্রায় 12 থেকে 13 জনের মতো আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে টিমের সাথে আমাদের কাজ করছে আমাদের নার্সিং টিম, প্রায় 26 জন নার্স আমাদের সাথে বিভিন্ন শিফটে কাজ করে থাকেন। এবং আমাদের প্যারামেডিক্স টিম আছে 8 জন, তারা প্রতিদিন আমাদের শিফট ওয়াইজ হচ্ছে আমাদের ইমার্জেন্সির সাথে যুক্ত এবং অ্যাম্বুলেন্সের সার্ভিসটা দিয়ে থাকে। এবং আমাদের পেশেন্ট কেয়ারও আছেন, যারা আমাদের পেশেন্ট হেল্পিং এবং আদার স্টাফে কেয়ারগিভার হিসাবে কাজ করেন, প্রায় 12 জন। তার মানে বেশ বড় এবং শক্ত একটা টিম রয়েছে। আপনি জেনে থাকবেন যে আসলে আমাদের ইমার্জেন্সিতে সর্বমোট 22টি বেড আছে। বাংলাদেশের অনেক হসপিটালে হয়তো বা এত বড় পরিসরে বেড নেই। সো আমরা এখানে প্রায় 22টি বেড রেখেছি, যেখানে 2টি ডেডিকেটেড রিসাসিটেশন বে এবং 2টি আইসোলেশন বেড আছে আমাদের, যেখানে সাধারণত যে ইনফেক্টিভ অথবা ইনফেকশিয়াস যে ডিজিজগুলো আসে, এখন আপনি জানেন মিজেলস চলতেছে, তো মিজেলসের পেশেন্ট অথবা কোভিড পেশেন্ট, তাদেরকে আমরা আইসোলেশন জোনে রাখি। ওখানে নেগেটিভ সাকশন আমাদের এয়ার আছে, যার মাধ্যমে কন্টামিনেশনের চান্সটা খুব কম থাকে।
এবং আমাদের রিসার্চ বেড ট্রায়াজে 2টো বেড আছে। ডেডিকেটিভ আমাদের পেডিয়াট্রিক্সের জন্য একটি বেড থাকে এবং গাইনিয়ান অপসের জন্য একটা ডেডিকেটেড বেড আছে। আর্জেন্ট এবং ইমার্জেন্ট সব মিলে আরও 10 থেকে 12টি বেড রয়েছে। তার মানে বেশ অনেক বড় একটি ইমার্জেন্সি। আমি নিজে চিকিৎসক, আমি জানি অনেক হাসপাতালে এই ধরনের সেট আপ নেই ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে। একটু জানতে চাওয়া যে সব ধরনের ব্যবস্থা রয়েছে কিনা সার্ভিসের ক্ষেত্রে, এবং অন্যান্য আমরা তো শুধু ঢাকা কেন্দ্রিক আসলে চিন্তা করি, ঢাকার বাইরে বা আশেপাশের অন্যান্য হাসপাতালের তুলনায় আপনাদের ইমার্জেন্সির সার্ভিসটা আসলে কীরকম? এক্ষেত্রে আমি বলতে চাই আমাদের প্রতি শিফটে আমাদের 2জন স্পেশালিস্ট থাকে, একজন জুনিয়র কনসালটেন্ট থাকে এবং অ্যাট দ্য সেম টাইম 3জন থেকে 4জন পর্যন্ত আমাদের মেডিকেল অফিসার সার্ভিস দিয়ে থাকে। আমার যতটুকু নলেজে আছে ঢাকাতে কোথাও আসলে স্পেশালিস্ট ব্যাকআপটা এত থাকে না এবং আমাদের ডেডিকেটিভ ইমার্জেন্সি মেডিসিন ব্যাকগ্রাউন্ডের ডক্টর এখানে অনেক অ্যাভেলেবল। রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনের অলরেডি অধ্যয়নরত প্রায় 7 থেকে 8জন ডক্টর আমাদের সাথে যুক্ত আছে এবং রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন থেকে ফেলোশিপ এবং মেম্বারশিপ কমপ্লিট করা আরও 2জন আমাদের এখানে কর্মরত রয়েছে। জি, তার মানে বেশ স্ট্রং একটা টিম আমি বলতে বাধ্য আসলে এবং যেটা হচ্ছে আমরা শুধু তাই না, আমরা প্রতি বছর রেগুলার বেসিসে আপনি জানেন ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজ করার ব্যাপারে কিছু ট্রেনিং বাধ্যতামূলক জানা দরকার এবং ট্রেন আপ হওয়া দরকার। সেটার মধ্যে যেমন বেসিক লাইফ সাপোর্ট, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট কোর্স, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট এবং পেডিয়াট্রিক অ্যাডভান্স লাইফ সাপোর্ট কোর্সগুলো জানা লাগে, যেটা আমাদের প্রতি বছর রেগুলার বেসিসেই আমরা ট্রেন আপ করে থাকি এবং আপ টু ডেট করে থাকি, যাতে আমাদের পেশেন্টের নির্বিঘ্নে আমরা চিকিৎসা দিতে পারি। খুব আসলে ভালো ভালো কিছু ইনফরমেশন পেলাম। আপনাদের ইমার্জেন্সির ভেতরে বোধহয় আরও কিছু সার্ভিস রয়েছে, আমরা দেখব। হ্যাঁ, বিরতির পর আমি আবার সেই জায়গাগুলো দর্শকদের। জি, ধন্যবাদ। বিরতির পর আবারও ফিরলাম। ডাক্তার মারওয়ার, বিরতির আগে আপনি বলছিলেন যে আপনাদের ইমার্জেন্সি সার্ভিসের আরও বেশ কিছু বেড এবং রুম আমাদের দেখাবেন। সেক্ষেত্রে আমি দেখছি যে আমরা একটি বেশ সার্ভিস রুমে চলে এসেছি এবং অনেকগুলো বেড দেখা যাচ্ছে, যেটা আপনি অলরেডি বলেছেন আপনাদের প্রায় 22টি বেড রয়েছে টোটাল ইমার্জেন্সির জন্য। আপনি ঠিকই বলছেন, এটাই হচ্ছে আমাদের মেইন অপারেশন জোন, যেখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডক্টর জোন, এখানে আমরা ডক্টররা সাধারণত বসে থাকে এবং নার্সিং জোনে সারাক্ষণ ওরা মনিটরিংয়ের ব্যাপারটা দেখে থাকে। এবং সামনে যদি দেখেন ওখানে আমাদের 2টা রিসাসিটেশন বে আছে, ডেডিকেটেড পেডিয়াট্রিক্স বেড, ডেডিকেটেড গাইনি অ্যান্ড অপস বেড রয়েছে এবং এই জোনে সাধারণত আমরা ইমার্জেন্ট পেশেন্টগুলো দিয়ে থাকি। এখানে 5টি বেড রয়েছে এবং আর্জেন্ট এবং নন ইমার্জেন্ট পেশেন্টগুলো এই জোনগুলো সাধারণত কভার করে থাকে। জি, তার মানে বেশ বড় এবং সুন্দর একটা সেটআপ রয়েছে আপনাদের, আমি বলতে পারেন সেটা। জি, সেই ক্ষেত্রে একটু জানতে চাও, আপনি অলরেডি বলেছেন বেশ কয়েকজন নার্স এবং প্যারামেডিক্স রয়েছে আপনাদের এই সার্ভিসের ক্ষেত্রে। ডাক্তারদের কিছু ট্রেনিং এর কথা কিন্তু বিরতির আগে আপনি বলছিলেন যে টাইম টু টাইম করানো হয় যেন আপ টু ডেট থাকা যায় ট্রিটমেন্টের বিষয়ে। একটু জানতে চাওয়া যে নার্সদের ক্ষেত্রে বা প্যারামেডিক্সদের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ রয়েছে কিনা? আমাদের দুইভাবে আমরা ট্রেনিংটা দিয়ে থাকি। নার্সিং যে ফ্যাকাল্টি আছে, আমাদের নার্সিং ইনচার্জ থেকে শুরু করে ওনাদের যেই টিম আছে ওদেরকে রেগুলার বেসিসে নার্সিং রিলেটেড ট্রেনিংগুলো দিয়ে থাকে। বাট আমরা যেটা নতুন অ্যাড করেছি, আমরা ডক্টররা আমরা নার্সদেরকে বিভিন্ন মেডিকেশন সম্পর্কে আইভি পুশিং থেকে শুরু করে কোন পেশেন্টকে ট্রায়াজ ক্যাটাগরিকে আগে আমাকে ইভেন ট্রায়াজের যে ট্রেনিংগুলো এবং রিসাসিটেশনে যখন আমাদের সাথে ওরা কাজ করবে তখন আসলে কোনটার পর কোন মেডিকেশনগুলো রেডি রাখতে হয় সেই জিনিসগুলো আমরা রেগুলার বেসিসে ট্রেনিং দিই। আমরা প্রায় এবছর আমরা টোটাল 33টার মতো আমরা টপিক সিলেক্ট করেছি, যেটা পর্যায়ক্রমে ট্রেনিং দেওয়া হচ্ছে। জি, প্যারামেডিক্সদের ক্ষেত্রেও কি? প্যারামেডিক্সের ক্ষেত্রে আমরা কিছুটা ডক্টরদের মতো ওদেরকে ট্রেনিং করতে হয়, কারণ যখন পেশেন্টকে আমরা প্রি হসপিটাল আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস পেশেন্টকে নিয়ে আসতে যায় তখন সাধারণত তারা পেশেন্টকে ফুললি ডিল করে, সেখানে ডক্টর বা নার্স থাকে না, যার কারণে তাদেরকে আমরা যেটা একটু আগে বলছিলাম যে ATLS থেকে শুরু করে পালস, ACLS অ্যান্ড BLS ট্রেনিং, অ্যাট দ্য সেম টাইম প্যারামেডিক্সের ক্ষেত্রে আমরা প্রি হসপিটাল ট্রমা কোর্সটাও আমরা এখানে রান করেছি।
যাতে ওরা এই ব্যাপারগুলো আপডেট থাকে এবং ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করে এবং পেশেন্টের সার্ভিসটা দিতে পারে। সার্ভিস সম্পর্কে জানলাম, একটু জানতে চাওয়া জরুরি সেবা, ইমার্জেন্সি মানে আমরা জানছি জরুরি সেবা। অনেক ক্ষেত্রেই যেটা হয় যে বেশিরভাগ জরুরি সেবাগুলোই রাতে হয়, বা জরুরি অবস্থাগুলো আমি যদি বলি, যে কোনো রোগী হার্ট অ্যাটাক করছে বা স্ট্রোক করছে, যেটাই বলি, দেখা যায় মধ্যরাতে, এবং রোগীদের একটা প্রশ্ন থাকে যে এত রাতে গিয়ে আমি কি চিকিৎসক পাবো কিনা, রাইট। নর্মালি চিকিৎসক পাবো কিনা, আবার কারো কারো ক্ষেত্রে প্রশ্ন, না কোনো স্পেশালিস্ট হয়তো আমি পাবো না অ্যাভেলেবল আছে এই কিনা, মুহূর্তে। রাইট। সে ব্যাপারে আমি যদি বলতে হয় যে জরুরি বিভাগ মানেই হচ্ছে 24 ঘন্টা সার্ভিস, এটা পৃথিবীর সব জায়গায় একই নিয়ম, তার ব্যতিক্রম না আমাদের। আমরাও হচ্ছে 24 আওয়ার্স সার্ভিসটি দিয়ে থাকি। সাধারণত যে ডিজিজগুলোর কথা বলছিলেন আপনারা, যে কার্ডিয়াক ইস্যুগুলো, হার্ট অ্যাটাক বলেন বা স্ট্রোক বলেন, গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি রাত্রেবেলা ডেভেলপ করে, সাধারণত কিডনি পেশেন্টের শ্বাসকষ্ট নিয়েও আমাদের এখানে অনেক সময় প্রেজেন্ট করে। তো এই পেশেন্টগুলোকে আসলে আমরা যে সময় আমাদের যেই হটলাইন নাম্বার আছে 10366-এ আমাদের ফোন দেওয়ার সাথে সাথে আমাদের যদি পেশেন্ট বাসায় থাকে, আমাদের প্যারামেডিক্স টিম সাথে সাথে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স আমরা ইনিশিয়েট করে পেশেন্টকে নিয়ে আসি। এবং আপনি যেটা বলছেন, ওনাদের ক্ষেত্রে অনেক কোয়েশ্চেন থাকে যে আদৌ যে কি আমাদের ডক্টর পাওয়া যাবে কিনা, অথবা ঠিকমতো ট্রিটমেন্ট হবে কিনা, অথবা ওখানে কার্ডিওলজিস্ট আছে কিনা বা নেফ্রোলজিস্ট অথবা নিউরোলজিস্ট আছেন কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলবো আমাদের কন্টিনেন্টাল হসপিটালে 24 ঘন্টা স্পেশালিস্ট ইমার্জেন্সিতে যেমন অ্যাভেলেবল থাকে, অন্যান্য ডিপার্টমেন্ট যেমন নিউরোলজি বলেন, কার্ডিওলজি, ইউরোলজি, সার্জারি, প্রতিটা ডিপার্টমেন্টের স্পেশালিস্ট আমাদের অ্যাভেলেবল থাকে। যখন মাত্রই পেশেন্ট আসবে, আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট স্টার্ট করার সাথে সাথে আমরা মাল্টি টিম অ্যাক্টিভিটি শুরু করি। সেক্ষেত্রে আমাদের কার্ডিওলজিস্টের সাথে সাথে চলে আসে। তার মানে রোগীদের আসলে বুঝতে হবে জরুরি সেবা দেওয়ার জন্য তাদের জন্য অবশ্যই চিকিৎসক রয়েছেন হাসপাতালে, এবং কাল বিলম্ব না করে, আমরা যেটা বলি যে জরুরি অবস্থা হলেই রোগীকে নিয়ে আসার জন্য। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি হয়তোবা জানেন যে কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক যে পেশেন্টগুলো, কোনো পেশেন্ট যদি হার্ট অ্যাটাক করে থাকে বা যদি এমআই হয়ে থাকে, তখন টাইম অনেক ইম্পর্টেন্ট। এবং স্ট্রোকের ক্ষেত্রেও আমরা যেটা জানেন, 4 ঘন্টা খুবই ভাইটাল একটা সময় বা গোল্ডেন আওয়ার আমরা বলতে পারি। ওই সময়টা যদি আমাদের কাছে পেশেন্টরা আসতে পারে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা স্টার্ট করে দিতে পারলে সেক্ষেত্রে পেশেন্টের লং টার্ম যেই বেনিফিটটা খুব ভালো হয়। এই চিন্তাধারা থেকেই আসলে আমাদের ফুল টাইম স্পেশালিস্ট, ইভেন আমাদের ফুল টাইম ক্যাথ ল্যাব, ফুল টাইম আমাদের যে আদার ফ্যাসিলিটিস, অপারেশন থিয়েটার, সব কিছু আমাদের রেডি, ট্রমা টিম বলেন, সব কিছু আমাদের রেডি থাকে। জি, আপনি একটি টার্ম বললেন গোল্ডেন টাইম, আমি আসলে এটা শুনেছি এর আগেও। একটু জানতে চাও আসলে গোল্ডেন টাইম, এটা কিন্তু অনেকে বুঝতে পারে ওকে, না। যেটা হচ্ছে গোল্ডেন টাইম বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে পেশেন্টটা আসলে সময় মতো আসলে যে চিকিৎসাটা পাওয়া দরকার, ওটা যদি আমরা সময় মতো দিতে পারি, পেশেন্টের বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যেমন হচ্ছে এমআই যদি হয়, কারো যদি হার্ট অ্যাটাক বা হার্টে ব্লক হয়, বা পেশেন্ট যদি কোনো কারণে হার্ট অ্যাটাক করে থাকে, তখন হচ্ছে আমরা যদি পেশেন্ট 12 ঘন্টার মধ্যে আসে, তাহলে যদি আমরা ওই সময় পেশেন্টকে আমরা ক্যাথ ল্যাবে দিতে পারি এবং ইনিশিয়াল যে ম্যানেজমেন্টটা দিতে পারি, সেক্ষেত্রে পেশেন্টের হার্ট মাসেল ড্যামেজটা থেকে সুরক্ষা পায়। তেমনি যে কোনো একটা স্ট্রোক পেশেন্ট, যদি পেশেন্টের সাডেন এক পাশ অবশ হয়ে যাওয়া অথবা পেশেন্টের কথা জড়িয়ে যাওয়া, এটা যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি উইদিন 4 আওয়ার্স, তাহলে আমরা আসার পরে আমরা থ্রোম্বোলাইসিস করে পেশেন্টকে তার আগের মতো স্বাভাবিক চলাফেরাতে পেশেন্ট উপকৃত হয় এবং সেই ম্যানেজমেন্টটা পেয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম, ধরেন একটা পেশেন্ট ব্লাড প্রেশার, হয়তো ডায়রিয়া হতে পারে, পেশেন্টের ব্লাড প্রেশার অনেক কম, যখন পেশেন্ট অনেক পরে আসে, তখন দেখা যায় পেশেন্ট অলরেডি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে বা অতিরিক্ত ডায়রিয়ার জন্য পেশেন্টের হচ্ছে পানি শূন্যতা ডেভেলপ করছে। সেক্ষেত্রে আমরা আর্লি ম্যানেজমেন্ট দিলে পেশেন্টের আউটকামটা খুব ভালো হয়। জি, আসলে এই গোল্ডেন টাইম বা এই পিরিয়ডগুলো জানা এবং মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব, কারণ অনেকেই সেটা বুঝতে পারেন না, এবং ইদানিং বেশ কিছু ইনসিডেন্টস হচ্ছে সময়ের পরে রোগীদের আনার কারণে হয়তো সেই রোগীর জন্য কোনো সেবা দেওয়া যাচ্ছে না, এবং দেখা যায় এটা স্বাভাবিক, যার স্বজন চলে যায় সে অবশ্যই ইমপেশেন্স হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, এবং সে তখন ভাবে যে চিকিৎসাটা হয়তো সঠিক হয়নি। কিন্তু একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ডের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটা রোগীকে বাঁচানোর ক্ষেত্রে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু জানতে চাই, একটু আগে আপনি কিন্তু মিজলসের কথা বলছিলেন, আমরা একটা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং গত 3 থেকে 4 মাসে আমরা প্রায় 550 শিশুকে হারিয়েছি।
মিজেলসের জটিলতার কারণে। একটু মিজেলস নিয়ে শুনবো, এই ধরনের কোনো রোগী আপনাদের কাছে এসেছে কিনা? লাস্ট 1 থেকে 2 মাসের মধ্যে আমরা অনেক মিজেলসের বাচ্চাদের পেয়েছি, ইভেন বড়দেরও আমরা পেয়েছি, এবং যেটা আমাদের ইমার্জেন্সি মেডিসিন টিম এই পেশেন্টগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। এবং আমি আগেই বলেছি যে খুবই কন্টাজিয়াস, আমাদের আইসোলেশন জোন থাকে, সেখানে আমরা পেশেন্টকে প্রাইমারি অ্যাসেসমেন্ট করার পরে আমাদের 7th ফ্লোরে আমাদের আলাদা ডেডিকেটেড আইসোলেশন কেবিন রয়েছে, যেখানে আমাদের অভিজ্ঞ মেডিসিনের স্পেশালিস্ট এবং কনসালটেন্টরা চিকিৎসা দিয়ে থাকে, এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ম্যানেজমেন্ট আমরা করতে পেরেছি। জি, এই যে মিজেলসের কোনো বাচ্চা কি পেয়েছেন আপনারা? এর মধ্যে জি, কোনো আমরা জটিলতা বা আইসিইউ লেগেছে এই বেসিক্যালি ধরনের? হ্যাঁ, আমরা লাস্ট 2-3 মাসে প্রায় 4 থেকে 5টার মতো ক্রিটিক্যাল কন্ডিশন বা কমপ্লিকেশন যদি বলেন, কমপ্লিকেটেড মিজেলস পেয়েছি, যেটা আমাদের অভিজ্ঞ পেডিয়াট্রিক কনসালটেন্ট এবং তাদের এনআইসি এবং পিআইসিউ টিম ম্যানেজ করে থেকেছে। একটু জানতে চাওয়া যে কোনো জরুরি অবস্থা হয়েছে কিনা, বিশেষ করে আপনি অলরেডি কিছু লক্ষণ বলেছেন। অনেক সময় আমাদের সিনিয়র সিটিজেনরা থাকেন আমাদের বাসায়, মা বাবা বা ইনলসরা থাকেন, তাদের ক্ষেত্রে যে কখন জরুরি অবস্থা তৈরি হয়েছে, কেউ স্ট্রোক করলো কিনা বা প্রেশার খুব বেড়ে গেল কিনা বা এই মুহূর্তে হাসপাতাল নেওয়া প্রয়োজন, এরকম কোনো লক্ষণ আসলে রয়েছে অবশ্যই। কিনা? আসলে ইমার্জেন্সি যে কোনো বয়সেই হতে পারে। একজন সুস্থ মানুষই হঠাৎ করে ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে, বয়স্কদের হতে পারে, ছোট বাচ্চাদের হতে পারে। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে আমরা বা যারা ইয়াং পেশেন্ট, ইভেন 40 আপ যে পেশেন্টগুলো, অনেক সময় দেখা যায় সিভিয়ার চেস্ট পেন নিয়ে সাধারণত ডেভেলপ করে, তখন আসলে বসে থাকা যাবে না। অনেকে আমরা চিন্তা করি হয়তো বা আমার অ্যাসিডিটি হয়েছে, বাসায় হয়তো বা আমি গ্যাসের ওষুধ খেয়ে আমরা অবজার্ভ করার চেষ্টা করি, বাট চিন্তা করতে হবে 40 বা এর ঊর্ধ্ব যে কোনো চেস্ট পেন হলেই আসলে কার্ডিয়াক জিনিসটাকে ওভারলুক করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে ইমার্জেন্সি চলে আসা বেটার। অ্যাট দ্য সেম টাইম হাত এক পাশ অবশ হয়ে যাওয়া বা যদি কথা জড়িয়ে আসা বা অজ্ঞান হয়ে যাওয়া, সেক্ষেত্রেও বুঝতে হবে এটা একটা জরুরি অবস্থা, এবং সেক্ষেত্রে ইমিডিয়েটলি চলে আসাটা ভালো। এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখতে, বাচ্চার খাওয়ার পরিমাণটা কমে যাওয়া এবং খুব নিস্তেজ হয়ে যাওয়া, লেথার্জিক আমরা বলি, সেক্ষেত্রেও বুঝতে হবে পেশেন্টের একটি কার্ডিয়াক মানে যে কোনো একটা ইমার্জেন্সি হয়েছে, সেক্ষেত্রেই পেশেন্টকে নিয়ে আসতে হবে। এবং প্রতিটা আমাদের ইমার্জেন্সি আসলে আপনি জানবেন যে আসলে সব সেক্টর নিয়ে আমরা কাজ করি, যে কোনো অ্যাক্সিডেন্ট, ট্রমা, তারপর হচ্ছে পেডিয়াট্রিক ইমার্জেন্সি, গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি, নেফ্রোলজিক্যাল ইমার্জেন্সি, এবং অ্যাট দ্য সেম টাইম ইউরোলজিক্যাল ইমার্জেন্সিও, সব ধরনের পেশেন্টই আমরা আসলে ডিল করে থাকি। জি, আপনাদের আরও সার্ভিস নিয়ে শুনবো। আমাদের আরও একটু বিরতির সময় গেছে, বিরতি থেকে এসেই আপনাদের সেই সার্ভিসগুলো সম্পর্কে শুনবো। বিরতির পর আবারও আমরা সেই আলোচনায় ফিরলাম, যেটা বলছিলাম এবং শুনছিলাম আপনার কাছ থেকে বিরতির আগে, যে ইমার্জেন্সি সার্ভিসগুলো আপনি যেটা বলছিলেন এবং মানুষের সচেতনতার জন্য কিন্তু অনেকগুলো কথা আপনি বলেছেন। কিছু বিষয় থাকে আসলে সবার মনেই প্রশ্ন, বিশেষ করে যারা ছোট বাচ্চার বাবা মা রয়েছেন। আমরা এরকম অনেক দেখেছি, রাত বিরাতে অনেক ছোট বাচ্চা দেখা যায় নাকে, মুখে বা কানে কিছু ঢুকিয়ে ফেললো, যে কোনো ফরেন বডি, ছোটোখাটো যে কোনো জিনিস। যেমন আমি একটা রোগী পেয়েছিলাম, ছোট বাচ্চা স্ক্রু নাকের ভিতর ঢুকিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে বাবা মারা কিন্তু খুব ওয়ারিড হয়ে যান এবং অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি কন্ডিশন আসলে তৈরি হয়। একটু জানতে চাও এই ধরনের সার্ভিসগুলো রয়েছে কিনা? জি, আপনি যেটা বলছিলেন আসলে ফরেন বডি ইনসারশন বা যে কোনো, এটা আসলে যে কোনো বয়সেই হতে পারে, যে বাচ্চার ক্ষেত্রে ব্যাপারটা তা না, বড়দের ক্ষেত্রে অনেক সময় অনেকে কাটা নিয়ে আসে, গলার কাটা, যেটা খুবই কমন। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বেশি পাই, অনেক সময় বাচ্চারা খেলা করতে করতে ছোট পুঁতি অথবা অনেক সময় দেখা যাচ্ছে অনেক ছোট ছোট ইনস্ট্রুমেন্ট ওরা মুখে নিয়ে নেয় অথবা কানে দিয়ে রাখে। তো ইভেন অনেক সময় অনেকে টিস্যু নিয়ে তারপরে আসে, নাকের ভিতরে টিস্যু চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে আসলে এটা ডিপেন্ড করে আসলে বাচ্চা কতটুকু কোঅপারেটিভ। হ্যাঁ, আমরা আসার পরে ইনিশিয়ালি আমরা ইমার্জেন্সি যারা স্পেশালিস্ট বা ডক্টর আছে ওনারা আমরা অ্যাসেস করি। যদি দেখা যায় যে এটা আমরা ইমিডিয়েটলি আমরা ফর্মালিটি রিমুভ করতে পারি, তো মোটামুটি এখানে ম্যানেজ হয়ে যায়। আদারওয়াইজ আমাদের যেটা আমি বলছিলাম যে আমাদের আসলে অনকল স্পেশালিস্টও অ্যাভেলেবল থাকে, আমাদের ইএনটি কনসালটেন্ট এবং ইএনটি স্পেশালিস্ট ওনারা অনকল থাকে, ওনারা ইমিডিয়েটলি এসে যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল কেস সেগুলো ম্যানেজ করে ফেলে থাকে। এটা হচ্ছে যদি আমি বলি নাক, কান, গলার যে ডিভিশনটা, ওই ডিভিশনে যেই অ্যাক্টিভিটি। এবং অনেক সময় আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি, কিছুদিন আগে একটা পেশেন্ট আসছে যে হেডফোন খেয়ে ফেলেছে, এবং সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি এক্সরে করে দেখলাম যে স্টোমাকে ছিল। তো আমাদের যে অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজি টিম ওনারা রাতের মধ্যে এসে
পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে ফরেন বডি রিমুভ করতে সক্ষম হয়েছে। তার মানে এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে, যেটা মানুষ সবচেয়ে বেশি আসলে রাত বিরাত বা ভোর সকালবেলা অনেক সময় খুব কনফিউজড হয়ে যায় যে এখন আমি এটা কি পাওয়া করব, যাবে কিনা। এখন হ্যাঁ, পাওয়া যাবে আমি কিনা। সেক্ষেত্রে অনেক মানে যেটা দেখি যে ম্যাক্সিমাম জায়গায় এই সার্ভিসটা না থাকার কারণে পেশেন্ট অনেক বেশি হ্যাসেল হয়, বিভিন্ন হাসপাতালে ঘুরতে থাকে। সো আমাদের কাছে এরকম আমরা পেয়েছি যে আসলে 4-5 হসপিটাল ঘুরে আমাদের কাছে আসে। সো হোপফুলি এবং আমরা এভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছি যাতে পেশেন্টের এই জিনিসগুলো সেই সলভ করা রিলেটেড যায়। কথা রেশ ধরে বলতে চাই, চোখের ক্ষেত্রেও কি সেম? কারণ অনেকের চোখেই দেখা যায় ফরেন বডি বা একটা ব্যথা পেলো বা কোনো কেমিক্যাল ঢুকে গেল কোনো চোখে, সেক্ষেত্রে কি করতে সেক্ষেত্রে পারে? আসলে ইনিশিয়াল যে ম্যানেজমেন্টটা সেটা আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট করে থাকি। সো আমাদের রাতে সকাল যে কোনো সময় অনেক সময় দেখা যায় পেশেন্টের কেমিক্যাল ইনডিউসড ফরেন বডি অথবা কেমিক্যাল এফেক্টেড হয়ে থাকে। তো আমাদের ডেডিকেটেড জোন আছে আই ওয়াশের। আপনি হয়তো জানেন যে কোনো কেমিক্যালে আমরা ওয়াশটা বেশি প্রায়োরিটাইজেশন করে থাকি। তো আমাদের আলাদা জোন আছে যেখানে আমরা আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। পরবর্তীতে পেশেন্টের ওই সময়টা পার হওয়ার পরে প্রাথমিক যে ডেঞ্জার জোনটা পড়ে আমরা পেশেন্টকে রেফার করে দিই অপথলমোলজিক্যাল ডিভিশনে। তার মানে আসলে যেটা আমি বলছিলাম যে নাক, চোখ, মুখ, যে ইমার্জেন্সি সার্ভিসগুলো আপনি বলছেন যে সেটা আসলে পারা যায় অবশ্যই। এবং আপনাদের যে ছোটোখাটো আপনি বলছিলেন গলা কাটা, বা আমি যদি বলি অনেক সময় সুইসাইড অ্যাটেম্পের কিছু রোগী থাকে যারা হয়তো মিডনাইটে কোনো অ্যাটেম্প নিয়ে থাকে এবং তাদের গার্জিয়ানরা নিয়ে আসে, সেই ক্ষেত্রে সার্ভিস দেওয়া বা মাইনর ওটি করার মতো কোনো সার্ভিস জি আসলে এটা আমরা দুই ভাগে আমি বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে আসলে সুইসাইড যেই পেশেন্টগুলো করতে চায়, অনেক সময় এটা আমরা যদি বলি ওভার ড্রাগ ইনডিউস যেই ব্যাপারটা আসে। তো ইনিশিয়ালি যদি 4 ঘন্টার মধ্যে কোনো পেশেন্ট খেয়ে আসে অনেকগুলো অনেক সময় থাকে প্যারাসিটামল টক্সিসিটি, অনেক সময় মাল্টি ড্রাগ খেয়ে আসতে পারে রাতে। তো যেটা আমরা ইমিডিয়েটলি অ্যাসেসমেন্ট করে পেশেন্টের স্টোমাক ওয়াশ দিয়ে থাকি এবং কিছু মেডিকেশন দিয়ে থাকি এবং অ্যাট দ্য সেম টাইম পেশেন্টকে আমরা পরবর্তী 24 ঘন্টার জন্য এখানে প্রাইমারি মেডিকেশন এবং ম্যানেজমেন্টের পরে আমরা আইসিইউতে অবজারভেশনে রাখি। সেটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে। এছাড়া অনেকে যেটা মেডিকুলিক্যাল ইস্যু যদি বলি হ্যাঙ্গিং বলেন বা আদার যেসব সুইসাইড অ্যাটেম্প নিয়ে আসে সেগুলো আমরা রিসাসিটেশনে ম্যানেজ করে থাকি এবং পরবর্তীতে অবজারভেশনের জন্য আইসিইউতে অবজারভেশন বা ক্রিটিক্যাল জোনে রাখা হয়। এবং যেটা বলছিলেন কাট ইনজুরি, দেখা যায় অনেক সময় ছোটোখাটো কাট ইনজুরি নিয়ে আসে আমাদের কাছে পায়ে, হ্যাঁ। সো সেই জিনিসটার জন্য আমাদের ডেডিকেটেড প্রসিডিউর রুম আছে যেখানে আমরা নিজেরাই রিপেয়ার করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারি এবং অর্থোপেডিক্সের টিমের সহযোগিতায় আমরা কাজটি সম্পন্ন করে থাকি। জি, তার মানে আসলে ওই সার্ভিসগুলো আপনাদের দেওয়ার সুযোগ রয়েছে। একটু জানতে চাওয়া, আপনি এই আয়োজনের শুরুতেই বলছিলেন ওপিডির সাথে ইমার্জেন্সি বা জরুরি বিভাগের যে তফাৎটা, আসলে কখন রোগী যাবে ওপিডিতে এবং কখন ইমার্জেন্সি বা জরুরি বিভাগে। কিন্তু কিছু কিছু সময় আমাদের কিন্তু ওপিডি বন্ধ থাকে, বিশেষ করে যে কোনো ভ্যাকেশন, ছুটি, সরকারি ছুটি বা ইমার্জেন্সি কন্ডিশনগুলোতে দেশের, তখন দেখা যায় ওপিডি সার্ভিসটা বন্ধ থাকে। তখন কি আপনাদের ইমার্জেন্সিতে আসলে রোগীরা সার্ভিস নিতে আসেন বা কিভাবে আপনারা সেগুলো সামলান? যেটা আমরা খুব এবং আমি একটু অ্যাড করে দেই, অনেক শিশুই থাকে যাদের হয়তো ভ্যাকসিনেশন ডেট থাকে অথবা অন্য কোনো সার্ভিস নেওয়ার ডেট থাকে, তারা কি আসলে এই সময় সার্ভিসগুলো পায় কিনা? যেটা খুব কমনলি আমরা ফেস করি যে আসলে ফ্রাইডেতে অথবা যে কোনো ছুটির দিনগুলোতে আসলে আমাদের কনসালটেন্টরা ওপিডিতে বসে না, যার কারণে রুগীরা অনেক সময় দেখা যায় মানে মাইনর যে ইস্যুগুলো নিয়েও আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রেও আমাদের একই ট্রায়াল সিস্টেম করে আমরা পেশেন্টকে বেডে দিয়ে আমরা অ্যাসেস করি এবং সেই অনুযায়ী পেশেন্টকে ম্যানেজমেন্ট দিয়ে থাকে। এবং আপনি হয়তো বা জানবেন যে অনেক সময় ওপিডি বেসিসে আমাদের কনসালটেন্টরা অনেক সময় ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল আইভি ফ্লুইড দিয়ে থাকে। তো ওই ক্ষেত্রেও আমরা হচ্ছে ইমার্জেন্সিতে ওই সার্ভিসটা দিয়ে থাকি। পেশেন্টরা যদিও পেশেন্টের অ্যাকুট ইমার্জেন্সি না, তারপরে আমরা ওই সময়টা স্পেশালি ছুটির দিনগুলোতে এবং হচ্ছে ভ্যাকেশনগুলোতে আমরা দিয়ে থাকি। আর ভ্যাকসিনেশন শান্ত আপনি জানবেন যে র্যাবিক্স ভ্যাকসিন অথবা হচ্ছে টিটেনাস, এই ভ্যাকসিন জাতীয় যেই ওষুধগুলো আসলে টাইম মতো দিতে হয় এবং শিডিউল অনুযায়ী মেনটেন করতে হয়। তো যদি কোনো কারণে ছুটির দিনগুলো পড়ে থাকে সেই ব্যবস্থাটা আমরা ইমার্জেন্সি থেকেই প্রোভাইড করে থাকি। তার মানে আসলে ওই সময়গুলোতেও আপনাদের এখানে অবশ্যই, এবং তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই প্রেসক্রাইবড হতে হবে। সো প্রেসক্রাইবড হলেই একমাত্র আমরা ইমার্জেন্সি থেকে দিয়ে থাকি, আদারওয়াইজ আমরা এখানে নতুনভাবে ট্রিয়াজ করে পেশেন্টকে অ্যাসেস করে আমরা ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে থাকি। চিকিৎসার বিষয়টা আপনি সেটাই বললেন যে ট্রায়াজ করে ভাগ করে সেই অনুযায়ী তার ক্যাটাগরি
অনুযায়ী তাকে আমরা Category অনুযায়ী প্রায়োরিটাইজেশন করে আমরা ওই কাজটা সম্পন্ন করে থাকি। একটু জানতে চাও আসলে এই যে এত রোগীর চাপ যায় আপনাদের উপরে, এবং আমি বলি যে জরুরি, আমি এই আয়োজনের শুরুতেই বলছিলাম সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে সংবেদনশীল জায়গা, এবং আমি দেখেছি যে রোগীর স্বজনরা বা তাদের সাথে যারা আসেন খুব অরিড থাকেন সেই ইমার্জেন্সি কন্ডিশনে। আসলে এই চাপগুলো আপনি একজন চিকিৎসক হিসেবে কিভাবে নেন? এই সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছু বলা যায়, এবং যেটা আসলে আমরা বলতে চাই যে যারা আমরা ইমার্জেন্সিতে কর্তব্যরত আছি, আপনি ঈদের দিনগুলোতে শুধু যে আমাদের কন্টিনেন্টাল হসপিটাল তা না, বাংলাদেশের সব গভর্নমেন্ট হসপিটাল বলেন বা আদার যে প্রাইভেট হসপিটাল, সবাই আসলে ইমার্জেন্সিতে যারা কাজ করে তারা অতিরিক্ত প্রেশারের মধ্যে দিয়ে কাজ করতে হয়, কারণ ওই সময়টা একটা পেশেন্ট যে কোনো জরুরি অবস্থায় আসলে সবাই ওয়ারিড থাকে এবং অ্যাট এ টাইম পেশেন্টের অ্যাটেন্ডেন্সের ফ্লোটা অনেক বেশি থাকে। তো ওই সময়টা আসলে আমাদের অনেক বেশি মাথা ঠান্ডা থাকতে হয় এবং পেশেন্টকে কাউন্সেলিংটা ঠিকমতো করতে হয় এবং এনশিওর করতে হয় সে প্রপার চিকিৎসাটা পাচ্ছে কি না। আসলে ইমার্জেন্সি যারা কাজ করে তাদের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি আমি বলবো, আদারওয়াইজ আসলে ইমার্জেন্সি কাজ করাটা ডিফিকাল্ট। কারণ হচ্ছে এখানে আপনার ইমোশনাল ব্যাপারটা আছে, সিম্পিথির ব্যাপারটা আছে, এমপিথি দেওয়া, সবগুলোই হচ্ছে আসলে ইমার্জেন্সির সাথে জড়িত। এবং মানে সবচেয়ে টপ অফ দ্য টপিকস হচ্ছে পেশেন্টকে হাইস্ট প্রায়োরিটি দেওয়া এবং ম্যানেজমেন্ট করা। জি অবশ্যই। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আপনাদের বাকি সার্ভিসগুলো নিয়ে কথা বলবো। বিরতির পর আবারও ফিরলাম। আমরা শুনছিলাম বিরতির আগে বিভিন্ন সার্ভিস নেই ইমার্জেন্সির আপনাদের। এখন আমরা যে রুমটাতে এসেছি, আমি ঢোকার সময় দেখলাম রিসাসিটেশন রুম। একটু শুনবো রিসাসিটেশন আসলে বলতে কি বোঝায়। রিসাসিটেশন রুমটা আসলে ইমার্জেন্সির হার্ট বলতে পারি আমরা, কারণ হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্ট এখানে হ্যান্ডেল করা হয়। রিসাসিটেশন সেই পেশেন্টগুলোকে আমরা আসলে এখানে সার্ভিস দিয়ে থাকি যেটা ট্রিয়াস ক্যাটাগরি 1। এই পেশেন্টগুলো সাধারণত দেখা যায় আইদার পেশেন্টের কোনো পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে থাকতে পারে, অথবা পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে, অক্সিজেন কমে 80 নিচে নেমে যেতে পারে, ইভেন মাল্টিপল ট্রমা পেশেন্টও আমরা রিসাসিটেশনে আমরা ম্যানেজ করে থাকি। এবং এই জোনটা হাইলি ইকুইপড আমাদের জোন, যেখানে আমরা আসলে খুব ইজিলি একটা ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা রিসাসিটেট করতে পারি। এবং আপনি জানবেন হয়তো বা যে অ্যাকর্ডিং টু রিসার্চ গাইডলাইন বলেন অথবা আহা গাইডলাইন অনুযায়ী আমরা রিসাসিটেশন ম্যানেজগুলো করে থাকি। একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে গেলে ওখানে পেশেন্টকে সিপিআর থেকে শুরু করে লাইফ সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সব ম্যানেজমেন্টগুলো আসলে রিসাসিটেশনে হয়ে থাকে। তার মানে যখন আসলে রোগীদের সিচুয়েশন খুব খারাপ থাকে সেই মুহূর্তে আপনারা নিয়ে আসেন এই রিসাসিটেশন রুমে। রিসাসিটেশন আসলে যখন করা হয় বা যে আপনি অলরেডি বলেছেন কাদেরকে করেন আপনারা, তখন আসলে কি কি ইকুইপমেন্ট বা কি কি প্রয়োজন হয়? রিসাসিটেশন যেহেতু আমরা রিসাসে আমরা ক্যাটাগরি 1 চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আমরা ট্রিয়াজিংটা আসলে ওখানে করা হয় না, বাইরে থেকে আমরা ক্যাটাগরি, কারণ ওটা হচ্ছে ইমিডিয়েট অ্যাটেনশন, ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করতে হয়। যখন ইমিডিয়েটলি আসার সাথে সাথে আমরা ডক্টররা পেশেন্টকে ABCDE প্রোটোকল ওয়াইজ পেশেন্টকে অ্যাসেস করা হয়, এবং অ্যাট দ্য সেম টাইম একটা পেশেন্ট আসার পরে পেশেন্টকে ECG করা, পেশেন্টকে মনিটরে কানেক্ট করে দেখা পেশেন্টের ভাইটালসগুলো, অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের জ্ঞানের মাত্রা আমরা চেক করি। এবং কিছু ইম্পর্টেন্ট ইকুইপমেন্টস আমাদের এখানে খুবই ইম্পর্ট্যান্ট, যেমন হচ্ছে একটা পেশেন্ট অজ্ঞান হয়ে আসতে পারে, শ্বাসকষ্টের রোগ, আমরা ইমিডিয়েট আমরা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি, যেটা আমাদের ইমার্জেন্সির মধ্যেই আছে। উইদিন 10 সেকেন্ডের মধ্যে আমরা রিপোর্টটা জানতে পারি। অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসতে পারে, যেটা কিনা হচ্ছে ল্যাবে আমরা যদি ব্লাডটা পাঠাই সেক্ষেত্রে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, অথচ আমাদের এখানে পয়েন্ট অফ কেয়ার আছে যেটা দিয়ে আমরা উইদিন 2 মিনিটসের মধ্যে একটা পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা বা পেশেন্ট কিডনিতে একে ডেভেলপ করেছে কিনা, কিডনি পয়েন্ট অনেক বেড়ে গিয়েছে কিনা, ওটা আমরা অ্যাসেস করতে পারি। এবিজিতে আপনারা আরও জানেন যে অনেক সময় দেখা যায় পেশেন্টের শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যেটা আমরা জানতে পারলে ইমিডিয়েটলি আমরা মেডিকেশনগুলো স্টার্ট করতে পারি। এবং যে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে আছে আমরা ওই পেশেন্টকে আমরা ইমিডিয়েট ট্রপোনিন একটা ব্লাড টেস্ট আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি পেশেন্ট আদৌ কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছে নাকি ব্রেন স্ট্রোক করেছে, সো ওটা থেকে ডিফারেন্সিয়েট করা যায়।
জি, তার মানে আসলে ইমিডিয়েট বেশ কিছু টেস্টের কথা আপনি বললেন যেগুলো ইমিডিয়েট করে রেজাল্ট জানা যায়। সেক্ষেত্রে একটু জানতে চাই, অনেক রোগী আছে যাদের ইমার্জেন্সি হয়তো স্ট্রোক করে এসছে, সিটি স্ক্যানের প্রয়োজন হয় বা এক্স-রে বা আল্ট্রাসাউন্ডের প্রয়োজন হয়, সেই সার্ভিসগুলো রয়েছে কিনা? স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা বলি, যদি 4 ঘন্টার মধ্যে আসে আমরা ইমিডিয়েটলি আমরা সিটি স্ক্যান করতে পারি, যেটা আমাদের ইমার্জেন্সি বের জাস্ট নিয়ার বাই হচ্ছে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট, যেখান থেকে আমরা শুধু সিটি স্ক্যান না, সেক্ষেত্রে আমরা এমআরআই করতে পারি। বাট যে পেশেন্ট আসলে আনস্টেবল, সেই পেশেন্টকে আমরা নিয়ে করে আল্ট্রাসাউন্ড করে আসতে পেশেন্টের জন্য অনেক হ্যাসেল। সো আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের পয়েন্ট অফ আল্ট্রাসাউন্ড, যেটা পোকাস বলি আমরা, ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি স্পেশালিস্টরাই এটাতে ট্রেন্ড আপ, যার কারণে আমরা ইমিডিয়েটলি পেশেন্টকে আমরা আল্ট্রাসাউন্ড করে আইডেন্টিফাই করতে পারি আসলে পেশেন্টের কী হয়েছে। স্পেশালি আমি যদি বলি যে একটা ট্রমা পেশেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেশেন্টের পেটে লিভার রাপচার হওয়া বা স্প্লিন রাপচার হয়ে আছে, তো আমরা ইমিডিয়েটলি আল্ট্রাসাউন্ড করে দেখতে পাই যে পেশেন্টের পেটে ব্লাড আছে কি না, বা একটা পেশেন্টের একটুপিক প্রেগনেন্সি রাপচার্ড হয়ে আসলো, তো সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি ফোকাস করে আমরা দেখতে পারি। ইভেন শকের পেশেন্ট ফ্লুইড কতটুকু আমি ম্যানেজমেন্ট করছি, আইভিসি ক্যালকুলেশন করেও আমরা ইমিডিয়েটলি আমরা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাসিটেশন করতে পারি। জি, তার মানে বেড সাইড আসলে এই টেস্টগুলোর খুবই গুরুত্ব রয়েছে ইমিডিয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবং রিসাসিটেট করলে আসলে এই রিসাসিটেশনের পরে রোগীগুলো কি পরে শিফট করে দেওয়া হয়? এটা আসলে সিঙ্গেল ওয়ার্ক না, এটা একটা মাল্টি টিম ওয়ার্ক। শুধু ইমার্জেন্সি আমরা ডক্টররাই শুধু ম্যানেজ করি না, অ্যাট দ্য সেম টাইম কার্ডিওলজি ডিপার্টমেন্ট ইনভলভ হয়, বা স্ট্রোকের পেশেন্ট, ওই পেশেন্ট অ্যারেস্টে যাওয়ার পরে আমাদের নিউরোলজি ডক্টর ইনভলভ হয়, কার্ডিওলজি ডক্টর ইনভলভ হয়। সেক্ষেত্রে পেশেন্ট যখন একবার রিসাসিটেট হয়ে যায়, পেশেন্টের হার্টটা আবার রিভাইভ করে, তখন হচ্ছে আমরা পেশেন্টকে স্টেবিলাইজ করে তখন হচ্ছে আমরা পেশেন্টকে ডিসিশন নিই যে পেশেন্টকে আইসিইউতে আমরা শিফট করবো ফর ফার্দার ইভ্যালুয়েশন, নাকি হচ্ছে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমরা শিফট করব। আসলে রিসাসিটেশনটা আসলে শুধু পেশেন্টকে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা দিয়ে পেশেন্টকে স্টেবিলাইজেশনটা করা হয়। যে রিসাসিটেশনের কথা আসলে বড়দের কথাই বারবার আসছে, আমি একটু জানতে চাই আসলে বাচ্চাদের জন্য কোনো রিসাসিটেশনের ব্যবস্থা রয়েছে কিনা? রিসাসিটেশন মিন্স এখানে আসলে সব ধরনের পেশেন্টকেই আমরা রিসাসিটেট করি। সেক্ষেত্রে এটা অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো গাইনি ইমার্জেন্সিও আমরা এখানে ম্যানেজ করি, ইভেন পেডিয়াট্রিক্স বা নিউনেটালজি যেই পেশেন্টগুলো আছে সেই পেশেন্টগুলো আমরা এখানেই রিসাসিটেট করে থাকি। এই রিসাসিটেশন রুমে ঢুকেই আমি দেখছি বিভিন্ন আসলে মেশিন এবং মনিটর দেখতে পাচ্ছি। আসলে আমি একটু আপনার কাছ থেকে শুনে নিব এই মেশিনগুলোর ফাংশন কি আসলে। আসলে আমাদের ইমার্জেন্সিতে রিসাসিটেশন অনেকগুলো ইকুইপমেন্ট আমাদের ম্যান্ডেটরি, আদারওয়াইজ আসলে আমাদের এখানে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়। যে পেশেন্ট আসলে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে, তখন আমরা পেশেন্টকে সিপিআর দিই। এই সিপিআর সাথে সাথেই পেশেন্টের হয়তো বা অ্যাবনর্মাল রিদম ডেভেলপ করে, তখন পেশেন্টকে শক দিতে হয়। যেখানে আমাদের এই মনিটরটা দেখছেন, যে এই মনিটর দিয়ে আমরা পেশেন্টের অ্যাবনর্মাল যে রিদমটা আছে ওটাকে আমরা কারেকশন করি। আর এই বড় যেই আমাদের এই বক্সটা দেখছেন, এটা আমাদের একটা ট্রলি, যেটাতে আসলে এটাকে আমরা ক্রাশ কাট বলে থাকি। এখানে একটা পেশেন্ট অ্যারেস্টে গেলে ইমিডিয়েটলি আমরা এটা ওপেন করে এখানে আসলে পেশেন্টকে রিভাইভ করার জন্য যা যা প্রয়োজনীয় মেডিকেশন বা লাইফ সেভিং যে মেডিকেশনগুলো আছে সেগুলো আছে। অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের লাইফ সাপোর্টের জন্য টিউব থেকে শুরু করে সাকশন থেকে শুরু করে অক্সিজেন মাস্ক সব কিছু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। আর মনিটরিং তো অবশ্যই করতে হবে, একটা পেশেন্টের কার্ডিয়াক রিদম আবার আসলো কি না সেটা আমরা কার্ডিয়াক মনিটরে চেক করি। এবং পিছনে দেখছি আমাদের যেটা বলছিলাম যে ফোকাস, আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন আছে। পেশেন্টকে যখন আমরা লাইফ সাপোর্টে দিই তখন হচ্ছে আমরা পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হয়, সো আমাদের পোর্টেবল ভেন্টিলেশন আছে। অথবা যে কোনো পেশেন্ট শ্বাসকষ্টের পেশেন্ট আসছে বা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আসছে, তখন তাকে আমরা আসলে বাইপেপ মেশিন দিয়ে আমরা এখানেই রিসাসিটেট করি। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো জানেন যে বার্নের পেশেন্ট অথবা ডিফিকাল্ট যে পেশেন্টগুলোকে টিউব দেওয়া অনেক ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমরা অত্যাধুনিক যে ভিডিও ল্যারিঙ্গোস্কোপের মাধ্যমেও হচ্ছে আমরা পেশেন্টকে রিসাসিটেট করে থাকি। টিউব দিয়ে দেওয়া হয় আর কি, যাতে ক্রিটিক্যাল পেশেন্টও আমাদের কোনো সমস্যা হয় না ইউজুয়ালি। জি, আয়োজনের অনেকটাই শেষের দিকে আমরা আজকে অনেক কিছু দেখলাম, আপনাদের ইমার্জেন্সি সার্ভিস এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টের অনেক সার্ভিস সম্পর্কে আপনি বললেন। শেষ করবো আয়োজনটা, তার আগে একটু শুনবো আসলে বাংলাদেশে এই যে ইমার্জেন্সি মেডিসিন, আপনি নিজে একজন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন, ভবিষ্যৎ কি বা আপনি এখানে সার্ভিস দিয়ে আসলে কি কি কোনো প্রতিবন্ধকতা ফেস করছেন কিনা? যদি অ্যাজ এ হোল বলতে হয়, আসলে ইমার্জেন্সি মেডিসিন এখনও বাংলাদেশে ডেভেলপ হয়নি। সো বিএমইউতে অলরেডি ইমার্জেন্সি মেডিসিন সাবজেক্টটি চালু হয়েছে এবার
এমডি কোর্স। সো আমরা যারা এখানে কাজ করছি আমরা হচ্ছে অলরেডি ইউকে থেকে ইমার্জেন্সি মেডিসিনের উপর পোস্ট গ্রাজুয়েশন করে এসেছি। সো আমরা হয়তো বা এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি জানতেছি এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তো আমি আশা করব যে আমাদের হসপিটালের যে আমাদের এমডি স্যার আছেন উনি আমাদের ইমার্জেন্সি সম্পর্কে জিরো টলারেন্স যা যা ইকুইপমেন্ট দরকার এবং যত রিসোর্স দরকার, হ্যাঁ আমাদের ফুল রিসোর্স, আমাদের ডক্টর থেকে শুরু করে নার্স, পেশেন্ট এইড এবং প্যারামেডিক সবাই অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং অ্যাম্বুলেন্স সার্ভিস সহ। সো আমাদের কন্টিনিউ হসপিটালে আসলে ইমার্জেন্সি সার্ভিসে কোনো ঘাটতি রাখেননি আমাদের এমডি স্যার। এবং আমি যদি অ্যাজ এ হোল বলি যে আমি আশা করি এবং মনে করি যে বাংলাদেশ সরকার যদি প্রতিটা হাসপাতালেই একটা স্ট্যান্ডার্ড ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট ওপেন করা যায় এবং এই সাবজেক্টটা যেহেতু চালু হয়েছে, সো এই ইমার্জেন্সি মেডিসিনকে যদি হাইস্ট প্রায়োরিটি দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের সব জায়গায় পেশেন্টরা উপকৃত হবে। স্পেশালি ছুটির দিন বলেন অথবা যে কোনো ভ্যাকেশন বলেন, ইভেন রেগুলার দিনেও হচ্ছে আমাদের সেবাগুলো বিঘ্ন হবে না। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আসলে ইমার্জেন্সি মেডিসিনের সাথে প্রি হসপিটাল অনেকটা ইম্পর্টেন্ট। হয়তো বা দেখা যাচ্ছে যে একটা ট্রমার পেশেন্টকে ঠিকমতো সচেতনতার কারণে পেশেন্টে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতেছে, অথবা তার নেক সাপোর্ট নাই বা এই জিনিসগুলো প্রি হসপিটাল যেই সিস্টেমটাও যদি ডেভেলপ করা যায়, যেটা বাইরের দেশে সিঙ্গাপুর বলেন বা ইউকে, অস্ট্রেলিয়া সব জায়গায় অলরেডি ডেভেলপ, এটা যদি আমাদের বাংলাদেশে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি সেক্ষেত্রে পেশেন্টের যখন থেকে পেশেন্ট অসুস্থ তখন থেকে আমরা আসলে সার্ভিসটা দিতে সক্ষম হব এবং পেশেন্টের ট্রিটমেন্টটা অনেক আর্লি স্টেজেই আমরা দিতে পারবো। এবং আপনি জানেন যে একটা পেশেন্ট যদি আমি 2 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে সিপিআর স্টার্ট করতে পারি, পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট থেকে রিভাইভ করার সুযোগটা অনেক আর্লি। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মারোয়ার আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আজকে আমরা শুনলাম ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বা জরুরি বিভাগে আসলে কখন আসতে হবে, কি কি সার্ভিস নেওয়া যায় এবং কন্টিনেন্টাল হাসপাতালে কি কি সার্ভিসের ব্যবস্থা রয়েছে। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।